নমস্কার বন্ধুরা, সোহিনীজ দিশা চ্যানেলে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। কুসুমের আমি নতুন পর্ব শুরু করছি। কুসুম হঠাৎ ঘুম থেকে উঠে দেখছে মাঝরাত্রে যে আয়ুষ পাশে শুয়ে নেই। তখন কুসুম দেখছে যে দরজাটাও খোলা। কুসুম দরজার বাইরে গিয়ে দেখছে আয়ুষ বাইরে উঠোনে বসে ঘুমাচ্ছে। তখন কুসুম আয়ুষকে বলছে যে, "ছোট সাহেব, আপনি বাইরে কেন ঘুমাচ্ছেন? আপনার ঠান্ডা লেগে যাবে, আপনার শরীর খারাপ করবে।" তখন আয়ুষ বলছে, "করুক শরীর খারাপ। যে শরীর খারাপের মিথ্যা অভিনয় করে মাকে ধোঁকা দিয়ে আমি গেলাম না গাঙ্গুলি বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে, আজ হোক সেই শরীর খারাপ। না আজকে হোক সত্যি। মা আমার জন্য ডাক্তার আনলো, আর আমি মায়ের নিমন্ত্রণটুকু রক্ষা করতে পারলাম না। এমনকি অবস্থা এমনই জটিল হয়ে গেল যে আমি আমার স্ত্রীর গায়ে পর্যন্ত হাত তুলতে গেলাম। আমি কোনো কিছুরই যোগ্য নই। জীবনের পরিস্থিতিগুলো কেমন যেন পাল্টে যাচ্ছে কুসুম। কিভাবে কি করব আমি বুঝে উঠতে পারছি না।" তখন কুসুমের মনে ভীষণ কষ্ট হলো। কুসুম বলল, "ছোট সাহেব", মনে মনে বলল যে, "ছোট সাহেব, আপনার এই কষ্ট আমি দেখতে পাচ্ছি না। কিন্তু বুকে পাথর চাপা দিয়ে আমাকে কঠোর হওয়ার অভিনয় করে যেতে হবে, যাতে আপনি আমাকে ছেড়ে দেবীমার কাছে চলে যান।" এই কথাটা কুসুম মনে মনে বলে আয়ুষ্মানকে বলল যে, "কিছু মনে করবেন না ছোট সাহেব। এই সমস্ত পুরো ঘটনাটার জন্য আপনার মাই তো দায়ী। আপনার মা আমাদের মধ্যে ঝগড়া, বিবাদ, এই যে আমাদের মধ্যে এর আগে কখনো এত ঝগড়া, বিবাদ, মনোমালিন্য, এমনকি হাতাহাতি পর্যন্ত হতে চলেছে শুধুমাত্র আপনার মায়ের জন্য। আমরা তো ভালোই ছিলাম। আপনার মা কি করলেন? আমরা শুধুমাত্র ভালোবেসে দুজন দুজনকে বিয়ে করেছি বলে সেই অপরাধে আমাদেরকে নিজের ঘর থেকে তাড়িয়ে দিলেন। এমনকি আপনাকে অপমান করে গাঙ্গুলি পরিবার থেকে, গাঙ্গুলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে, সবকিছু থেকে আপনাকে বিতাড়িত করলেন। সমস্ত কিছু থেকে বিতাড়িত করেও উনি শান্তি পেলেন না। যখন আপনি, আমরা সবাই নতুন করে আবার জীবনটা গুছিয়ে নিতে গেলাম, উনি তখনও আমাদেরকে ছাড়লেন না। উনি আমার ঠাম্মার বাড়িতে গিয়েও আপনাকে অপমান করলেন, আমাদেরকে অপমান করলেন। ঠাম্মার বাড়িতে গিয়েও উনি আমাদের ছাড়লেন না। আমরা শুধুমাত্র আ আপনার বাবার কথায় এইখানে এসেছি। আপনার বাবা, ঈশান সাহেব, অনুশ্রী ভালোবেসে আমাদের এই বাড়িতে ডেকেছে বলেই আমরা এখানে এসেছি। তো সেটাও উনি সহ্য করতে পারছেন না। উনি প্রতিনিয়তই আমাদের স্বামী-স্ত্রীর মধ্যে নানা রকম ঝগড়া, বিবাদ, অশান্তি সৃষ্টি করছেন। আসলে উনি চানই না যে আমি আর আপনি স্বামী-স্ত্রী হিসেবে সুখে শান্তিতে ঘর সংসার করি। উনি সত্যিই একজন দরজাল শাশুড়ি, যে কিছুতেই ছেলের বউকে ছেলের সাথে সুখে শান্তিতে ঘর সংসার করতে দিতে চায় না। যত অশান্তি, যত কিছুর মূলে রয়েছে আপনার মা। ও, আপনার মা তো আবার নিজেকে দেবী মা ভাবে, তাই না? উনি মালকিন। তাই জন্যই তো উনি যা ইচ্ছা করতে পারেন, যেরকম খুশি মানুষের সাথে ব্যবহার করতে পারেন। আপনার মা মোটেও সুবিধের মানুষ না। এই কথাটা শুনে আয়ুষ তো চমকে উঠে বলল, "কুসুম, এগুলো তুমি বলছো? আমি তো ভাবতেই পারছি না যে তুমি এই ধরনের কথা বলতে পারো।" সত্যি কথা বলতে আমরা আমি ভেবেছিলাম যে বাবার কথায় আমরা এখানে এসে সুখে শান্তিতে থাকবো। কিন্তু এখানে এসে যখন আমি দেখছি যে পরিস্থিতি একটু, একটু করে বদলে যাচ্ছে, আমাদের এখানে আসাটাই তো দেখছি চরম ভুল হলো। আমরা এই বাড়িতে যদি আসার ডিসিশনটা না নিতাম, তাহলে হয়তো আমাদের জীবনে এত রকম জটিলতা আসতই না। সত্যি কুসুম, আমার জীবনটা ছারখার হয়ে যাচ্ছে। আমি যত ভেবেছিলাম যে আমরা মাকে না জানিয়ে বিয়ে করেছি বলে মায়ের মনে আমাদের প্রতি রাগ, অভিমান, ক্ষোভ রয়েছে। কিন্তু আস্তে, আস্তে আমরা যত সময় এগোবে আমরা মায়ের সাথে একসাথে আমরা স্বামী-স্ত্রী মিলে মায়ের মন জয় করব। একসাথে গাঙ্গুলি পরিবারে বসবাস করব আনন্দ সহকারে। কিন্তু এখন দেখছি ক্রমশই সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। যখন আমি ভাবছি যে ওই গাঙ্গুলি বাড়িতে আমি আর কখনোই যেতে পারব না। ওই গাঙ্গুলি বাড়ির সঙ্গে আমাদের দূরত্ব তৈরি হচ্ছে। তখন আমি নিজের জীবনের কাছে নিজে যেন মনে হচ্ছে হেরে যাচ্ছি।
এইরকম কুসুম আর আয়ুষের মধ্যে কথাবার্তা যখন চলছে, তখন রাজ আর ইন্দ্রাণীর মধ্যেও কথাবার্তা চলছে। রাজকে ইন্দ্রাণী বলছে যে, "জানো, ইচ্ছা করে আয়ুষ কুসুমের কথায় নিমন্ত্রণ বাড়ি না এসে শরীর খারাপের নাটক করল, অজুহাত দিল। কারণ কুসুম চায় না যে মা ছেলের সাথে মিল হোক। আমি আচ্ছা বলো তো, মা হিসেবে তো আমি ঠিক কাজ করেছি। আমার প্রিয় সবথেকে বড় সন্তান আমাকে না জানিয়ে বিয়ে করায় যেকোনো মাই তো মনে দুঃখ পাবে, তার ছেলেকে দূরে ঠেলে সরিয়ে দেবে। আবার সেই মাই যখন বুকে টেনে নেওয়ার জন্য এগিয়ে আসছে, তখন কুসুম কিভাবে মা ছেলের মধ্যে দূরত্ব তৈরি করছে। তাই আমি একদমই ঠিক চিনেছি, কুসুম মোটেও এ বাড়ির যোগ্য পুত্রবধূ নয়। আচ্ছা, সেই দিনকে জানো কি হয়েছে? কুসুম আমাকে বলল যে আমাকে নাকি ওদের সামনে মাথা নিচু করে ক্ষমা চাইতে হবে, এবং আয়ুষ তার জন্য কুসুমের গায়ে হাত পর্যন্ত তুলতে গেল। ভাবতে পারো, এই ধরনের অসভ্যতা, এই ধরনের মানে ব্যবহার আমরা কোনোদিন আশা করিনি যে আমাদের বাড়িতে, আমাদের মতন ভদ্র, সভ্য, শিক্ষিত, সংস্কারমূলক বাড়িতে এই ধরনের মারামারি, কাটাকাটি সত্যিই আমি ভাবতে পারি না, আমি আশা করি না। হ্যাঁ, আমি সত্যি কথা, আমার মনে হচ্ছে আজকাল যে আমার কুসুমের জন্য আয়ুষের সঙ্গে আমার দূরত্ব ক্রমশ বাড়ছে। কথাগুলো সত্যি কথা, তেতো হলেও এই কথাগুলো সত্যি যে আজকে মা ছেলের মধ্যে শুধুমাত্র কুসুমের কারণেই দূরত্ব তৈরি হচ্ছে। আচ্ছা, আমার কখনো, কখনো মনে হচ্ছে মা ইন্দ্রাণী গাঙ্গুলি আর মানুষ ইন্দ্রাণী গাঙ্গুলি একদম অন্য লোক। মা হিসেবে ইন্দ্রাণী গাঙ্গুলি সম্পূর্ণ ব্যর্থ। বিজনেস ওম্যান হিসেবে আমি যতটাই সফল, মা ইন্দ্রাণী গাঙ্গুলি হিসেবে আমি ততটাই ব্যর্থ। কেননা আমি আমার ছেলেকে মানুষ করতে পারিনি। আমার ছেলে এই ভুল মানুষকে তার জীবনে নির্বাচন করেছে। কুসুম মোটেও আয়ুষের উপযুক্ত নয়। তখন রাজ বলছে, "না ইন্দ্রাণী, তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। কুসুম এইরকম মেয়ে না। তোমার উচিত যে এই সম্পর্কটাকে আরেকটু সময় দেওয়া, এবং তুমি মা হিসেবে, স্ত্রী হিসেবে উম সবেতেই তুমি বিজয় লাভ করেছ ইন্দ্রাণী। তুমি বিজনেস ওম্যান হিসেবে যেমন সফল, সেরকম স্ত্রী হিসেবেও সফল, এবং মা হিসেবে অবশ্যই সফল একজন মহিলা। তুমি তো পরিপূর্ণ নারী। তুমি আস্তে, আস্তে নিজের বড় ছেলে এবং বড় ছেলের বৌমাকে আস্তে, আস্তে মানিয়ে গুছিয়ে নাও। আমরা সকলে মিলে একত্রে গাঙ্গুলি পরিবারে আমাদের বড় ছেলে এবং বড় বৌমাকে বরণ করে নিয়ে সকলে একত্রিত হয়ে বসবাস করব। দেখবে সমস্ত দূরত্ব ঘুচে যাবে, সমস্ত জটিলতা দূর হয়ে যাবে। আমরা সুখে শান্তিতে আবার একসাথে বসবাস করব। আমাদের গাঙ্গুলি বাড়ি সকলে আবার আগের মতন মিলেমিশে আনন্দে হৈ হুল্লোড়ে মেতে উঠবে।" তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলছে, "আচ্ছা, আমি তো চেয়েছিলাম আমি তো চেয়েছিলাম যে সকলের ভালো, এমনকি কুসুমেরও তো আমি ভালো চেয়েছিলাম। চেয়েছিলাম যে কুসুমের ভালো বিয়ে হোক, কুসুম কষ্ট পাক, আমি চাইনি। কিন্তু কুসুম কি করল? কুসুম এই বাড়ির মালকিন হতে চাইল। সেই জায়গাটাতেও আমার আপত্তি। আমার আয়ুষকে কুসুম কেড়ে নিল। যাক, আমার সন্তানকে আমার থেকে দূরে সরিয়ে নিল। এইভাবে কুসুম আমার সাথে আমার সন্তানের দূরত্ব তৈরি করল। কুসুম আর আয়ুষ কোনোদিনও শান্তিতে থাকতে পারবে না। দেখো" বলে উম ইন্দ্রাণী গাঙ্গুলি উঠে চলে গেল। তখন কোনোভাবে রাজের মনে হলো যে ইন্দ্রাণীর কোনো কথায় কুসুম আঘাত পেয়ে এই ধরনের ব্যবহার করছে না তো? নাহলে কিন্তু কুসুম এই ধরনের মানুষ নয়। তো এদিকে দেখাচ্ছে কুসুম আর আয়ুষের মধ্যেও বিবাদ, ঝগড়া তুমুল হচ্ছে। আয়ুষ বারবার বলছে যে, "আমি এই বাড়িতে ফিরে এসেছিলাম গাঙ্গুলি বাড়িতে, যাতে আমরা মায়ের মন জয় করে আমি আর তুমি কুসুম আমরা একসাথে গাঙ্গুলি বাড়িতে সুখে শান্তিতে বসবাস করতে পারি। কিন্তু এখন দেখছি আমরা নিজেরাও সুখে শান্তিতে বসবাস করছি না, আর ওই বাড়িতেও কাউকে আমরা সুখে শান্তিতে আনন্দে বসবাস করতে দিচ্ছি না। এইরকম ক্রিটিক্যাল কন্ডিশন হবে জানলে আমি ফিরে আসতাম না। আমি সত্যি ভেঙে পড়েছি। আমার মনে হচ্ছে আমি মায়ের সঙ্গে প্রাণ খুলে বাঁচতে চাইলেও মায়ের সঙ্গে আমার দূরত্ব তৈরি হচ্ছে। আমি তোমায় ভালোবেসে বিয়ে করেছিলাম কুসুম, যাতে আমরা সকলে এক পরিবার হয়ে মায়ের সেবা যত্ন করে গাঙ্গুলি পরিবারের তুমি অংশ হয়ে সুখে শান্তিতে আমরা সকলে বসবাস করি। কিন্তু কি যে হচ্ছে, কিছুতেই আমি পরিস্থিতি সামাল দিতে পারছি না। কি করে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি মনে হচ্ছে আমি ছেলে হিসেবে, স্বামী হিসেবে, আ একজন বিজনেসম্যান হিসেবে
সমস্ত কিছু একজন মানুষ হিসেবেও ব্যর্থ। সুতরাং আমি আমি সত্যি কি করব বুঝতে পারছি না। তখন আ কুসুম আস্তে, আস্তে আয়ুষ্মানকে ঠান্ডা করে বলল, "আপনি আস্তে, আস্তে ঠান্ডা হন ছোট সাহেব। সব ঠিক হয়ে যাবে দেখবেন, চিন্তা করবেন না।" এদিকে ইন্দ্রাণী গাঙ্গুলিকে রাজ বলছে যে, "ইন্দ্রাণী তুমি যতই কঠিন পরিস্থিতির সম্মুখীন হও না কেন, এর আগে অনেক কঠিন, কঠিন পরিস্থিতির তুমি সম্মুখীন হয়েছ। চিন্তা করো না। সমস্ত বাধা বিঘ্ন দূর করে তুমি ঠিক জয়লাভ করবে। গোটা পরিবারকে তুমি একত্রিত হয়ে বেঁধে রাখবে ইন্দ্রাণী। তুমি পারবে গোটা পরিবারটাকে একসাথে বেঁধে রাখতে। শুধু একটু সময় দাও। দেখবে আমরা সকলে সুখে শান্তিতে বসবাস করছি।" এইবার দেখাচ্ছে পরের দিন সকালবেলা আয়ুষের খুব শরীরটা খারাপ, কাশি, সর্দি হয়েছে। তাও আয়ুষ কাজে যাচ্ছে। তখন কুসুম বলছে যে, "ছোট সাহেব আপনি এত কষ্ট করছেন। আপনি ১০ টা মিনিট আমায় সময় দিন। আমি আপনার জন্য এমন কাড়া বানিয়ে আনবো, আপনার সর্দি কাশি নিমেষে গায়েব হয়ে যাবে।" আয়ুষ বলছে, "না, না, না, আমাকে কিচ্ছু বানিয়ে দিতে হবে না। এটা তো শরীরের কষ্ট দূর হবে। কিন্তু আমার যে মনের কষ্ট, সেই মনের কষ্ট কখনোই দূর হবে না।" বলে আয়ুষ ঘর থেকে বেরিয়ে যায় টিফিন নিয়ে। তখন কুসুম বলে কুসুম তখন প্রার্থনা করে যে ছোট সাহেবের জীবনে যেন শান্তি নেমে আসে। ছোট সাহেবের জীবন থেকে আমি চলে গেলেও ছোট সাহেব যেন দেবীমার কাছে ফিরে এসে সকলে সুখে শান্তিতে বসবাস করে। বন্ধুরা, এই এই কুসুম ধারাবাহিকটা আমার মনের মণিকোঠায় এইভাবে জমানো হয়ে রয়েছে যে আমি ভীষণভাবে ইমোশনালি অ্যাটাচড হয়ে কুসুম দেখি এবং সেইজন্য আমি আপনাদের সাথে এই কুসুম সিরিয়ালের সারসংক্ষেপ, কুসুম গল্পটা আমি আপনাদের সাথে ভাগ করে নিই। তো যাই হোক, আ তো কুসুম প্রার্থনা করছে যে ছোট সাহেবের মন থেকে যেন সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। ছোট সাহেব যেন মনে শান্তি পায় এবং আমিও যেন দেবী মায়ের কথা রেখে দেবী মায়ের কাছে তার ছেলেকে ফিরিয়ে দিতে পারি। আমার যতই কষ্ট হোক, আমি ছোট সাহেবের পাশে সবসময় থাকবো। দূর থেকে ছোট সাহেবের ভালো চাইবো। বলে এবার দেখাচ্ছে বিজ্ঞাপন। বিজ্ঞাপনের পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে অনুশ্রী সেজে-গুজে আ শ্রাবণ মাসের শেষ সোমবারে বাবার মাথায় জল ঢালার জন্য রেডি হয়েছে। অনুশ্রী বলছে যে আজকে গাঙ্গুলি বাড়ির বউরা উপবাস করে শ্রাবণ মাসের শেষ সোমবারে বাবা মহাদেবের মাথায় জল ঢালেন। তো যেহেতু কুসুম এই পরিবারের বউ, তাই কুসুমের উচিত আজকে স্বামীর মঙ্গল কামনায় শ্রাবণ মাসের শেষ সোমবারে বাবার মাথায় জল ঢালা এবং কোনো কথা না শুনে অনুশ্রী বলল, "এক্ষুনি রেডি হয়ে এসো কুসুম। আমরা ২ যা মিলে আজকে খুব ভালো করে বাবার মাথায় জল ঢালবো। যাতে আমাদের সকলের স্বামীর মঙ্গল হয়, এই পরিবারের মঙ্গল হয়। তুমি চট করে রেডি হয়ে এসো।" কুসুম তখন মনের আনন্দে রেডি হতে যাবে। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি সিঁড়ি থেকে নেমে এসে বলছে যে, "কুসুম তোমার কোনো দরকার নেই বাবার মাথায় জল ঢালার। তুমি কোন স্বামীর মঙ্গল কামনার জন্য বাবার মাথায় জল ঢালছো? তোমার সিঁথির সিঁদুরই তো মিথ্যে। তোমার সিঁথির সিঁদুরের কোনো মূল্য আমার কাছে নেই। তোমার সিঁথির সিঁদুরের দ্বারা আমার ছেলের কোনোদিন কোনো উপকার হবে না। তোমার সিঁথির সিঁদুরের দ্বারা উল্টে আমার ছেলের অকল্যাণ হবে। তুমি আমার ছেলের মঙ্গলের জন্য কিচ্ছু করবে না। আমি মা, আমি আমার ছেলের মঙ্গলের জন্য যা করার করব। তোমার এই বিয়ে আমি মানি না। তুমি আয়ুষের জীবনের কেউ না। তুমি আয়ুষের কেউ না। আর তাছাড়া তুমি তো নিজেই কিছুদিনের মধ্যেই আয়ুষের জীবন ছেড়ে চলে যাচ্ছ। জীবন থেকে চলে যাচ্ছ। তাহলে তোমার এই বাবার মাথায় জল ঢালা, না ঢালা, সিঁথির সিঁদুর রক্ষা করার কোনো দায়িত্ব নেই। আর তোমার এই সিঁথির সিঁদুরটাই তো মিথ্যে। তুমি অভিনয় করে, ছল করে আমার ছেলেকে ফাঁসিয়েছ। তাই না আছে তোমাদের বিয়ের কোনো স্বীকৃতি। কারণ আমি তোমাদের এই বিয়ের স্বীকৃতি দিইনি। তাই তোমাদের এই বিয়েটাও যেমন মিথ্যে, তোমার সিঁথির সিঁদুরটাও মিথ্যে, তোমার এই সধবার বেশও মিথ্যে। তাই খুলে ফেলো এই সধবার বেশ, সিঁথির সিঁদুর মুছে ফেলো। তোমাদের বিয়েটাই যখন মিথ্যে, তখন তোমাকে আর সিঁথির সিঁদুর পরে কোনো রকম নাটক করতে হবে না আমার ছেলের জন্য। আমার ছেলের জন্য আমি উপযুক্ত সময় উপযুক্ত মেয়ে দেখে বিয়ে দেব। তখন কুসুম গর্জে উঠে বলে, "হ্যাঁ, আপনি এটা করতেই পারেন। কিন্তু আমার কাছে এই সিঁথির সিঁদুরের মূল্য অনেক। আমার কাছে একটাই পরিচয় যে আমি কুসুম আয়ুষ্মান গাঙ্গুলি। হ্যাঁ, আমি আপনাকে কথা দিয়েছি যে আমি ছোট সাহেবের জীবন থেকে অনেক দূরে চলে যাব। আপনি পারলে ছোট সাহেবের জীবন থেকে আমাকে সম্পূর্ণ ভুলিয়ে দিয়ে ওনাকে অন্য জায়গায় বিয়ে দিতেই পারেন। কিন্তু শাস্ত্রমতে এবং
সমস্ত কিছু নিয়ম নীতি সহকারে ছোট সাহেবকে আমি বিয়ে করেছি। আমার এই সিঁথির সিঁদুর সত্যি, আমার এই সধবার বেশ সত্যি, আমার এই সিঁথির সিঁদুর, আমার এই শাঁখা পলা নোয়া সিঁথির সিঁদুর, আমার এই সধবার বেশ সত্যি। আমার সিঁথির সিঁদুর একবার নয় ৩ বার ছোট সাহেব রাঙিয়ে দিয়েছেন, নিজের হাতে সিঁদুর পরিয়ে দিয়েছেন আমার সিঁথিতে। সুতরাং ছোট সাহেব আগামী ৭ জন্মের জন্য আমার স্বামী। ছোট সাহেব আমার চোখের সামনে থাক অথবা না থাক, আমার আমার যতক্ষণ প্রাণ থাকবে আমি শুধুমাত্র ছোট সাহেবের স্ত্রী হিসেবেই ছোট সাহেবের জন্য সারা জীবন ব্রত পালন করে যাব। ছোট সাহেবের মঙ্গল কামনা করে যাব। এর জন্য আপনি আমাকে যতই যা ইচ্ছা বলুন, আমাকে ক্ষমা করে দিন। কিন্তু আমি ছোট সাহেবের স্ত্রী এবং ছোট সাহেবের জন্য আমি সারা জীবন স্ত্রী আচার, স্ত্রী ধর্ম পালন করব। আমি যেখানেই থাকি ছোট সাহেবের নামে সিঁদুর পরব, সধবার বেশ ধারণ করব, ছোট সাহেবের মঙ্গল কামনা করব। আমার জীবনের শেষ নিঃশ্বাস অবধি আমি আমার স্বামীর মঙ্গল কামনা করব। বলতে ইন্দ্রাণী গাঙ্গুলি বলল যে, "আমি তোমাকে অর্ডার দিচ্ছি, আমি তোমাকে আদেশ করছি। তুমি আয়ুষের জন্য কোনোরকম কোনো মন্দিরে গিয়ে কোনো পুজো আচ্চা করবে না। তোমাকে আমার কথা শুনতেই হবে আর যত শিগগিরই সময় এগিয়ে আসছে, তুমি খুব শিগগিরই আয়ুষকে আমার কাছে ফিরিয়ে দিয়ে এই বাড়ি থেকে নিরুদ্দেশের পথে চলে যাবে।" তখন বলেই ইন্দ্রাণী গাঙ্গুলি চলে গেল। এবার কুসুম বাইরে বসে খুব কাঁদছে। কুসুম ভাবছে যে, "বাবা, আমি আজকে যতই দেবীমাকে কথা দিয়ে থাকি না কেন, না যে আয়ুষ্মানের জীবন থেকে, ছোট সাহেবের জীবন থেকে আমি দূরে চলে যাব। কিন্তু উনি তো আমার স্বামী। আমি কিছুতেই আমার স্বামীর থেকে মন থেকে দূরে সরতে পারব না। আমার স্বামীর মঙ্গল কামনায় সমস্ত ব্রত, স্বামী-স্ত্রী সমস্ত ধর্ম, সমস্ত স্ত্রী আচার সবকিছু আমি পালন করব। আমাকে পথ দেখান বাবা।" তখন কুসুমের মনে এলো যে আমি এমন কিছু করব যাতে দেবী মায়ের আদেশও পালন করা হয়, আবার ছোট সাহেবের মঙ্গল কামনায় আমার ব্রতটাও পালন করা হয়। তাই কুসুম নিজের হাতে শিবলিঙ্গ গড়ে সেই শিবলিঙ্গের মাথায় জল, পূজা, বেলপাতা সমস্ত কিছু অর্পণ করে নিয়ম নিষ্ঠা সহকারে পূজা আরম্ভ করে দেয়। এদিকে দেখাচ্ছে মীনাক্ষী তো খিদের জ্বালায় ছটপট করতে, করতে খিদের জ্বালায় ছটফট করতে, করতে যাচ্ছে উম রান্নাঘরে যে দেখি তো কি খাবার আছে দেখার জন্য। দেখছে এই বড়, বড় আ পান্তুয়া, গোলাপ জামুন, রসগোল্লা, মিষ্টি এগুলো দেখে যেই মীনাক্ষী মুখে একটা খাবার দিতে যাবে, তখন ছুটে এসে অনুশ্রী বলল, "একি কাকিমা, তুমি তো আজকে তোমার তো উপোস, তাহলে তুমি এখানে কি করছো?" তখন মীনাক্ষী বলছে, "না, না, আমি এখানে দেখছি যে আমি কি এখানে কোনো কিছু খেতে এসেছি? আমি তো দেখছি যে বাড়ির সবার জন্য খাবার-দাবার সব ঠিকঠাক আছে কিনা।" তখন অনুশ্রী বলল, "হ্যাঁ, মিষ্টি লুকিয়ে, লুকিয়ে খাচ্ছ।" তখন অনুশ্রীকে মীনাক্ষী বলছে, "তোমার এত বড় সাহস? তুমি আমাকে মিষ্টি চোর বলো?" তখন অনুশ্রী বলছে, "কি করব কাকিমা, লুকিয়ে, লুকিয়ে খাওয়াটাকে তো চুরিই বলে। আর লুকিয়ে, লুকিয়ে তুমি যখন খাবার খাচ্ছ, তাহলে তুমি নিজেই ভাবো যে তোমাকে আমি কি বলব?" তখন মীনাক্ষী বলছে, "তুমি কি আমাকে কাজের লোক কুসুম মনে করো? যে আমাকে যা ইচ্ছা বলবে? তুমি আমাকে এখন খাবার চোর, মিষ্টি চোর বলছো?" তখন অনুশ্রী বলছে, "আর দেরি করো না কাকিমা, কাকিমণি, আর দেরি করো না কাকিমণি। চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমরা সবাই মিলে নিষ্ঠা সহকারে গাঙ্গুলি বাড়ির বউরা সকলে নিয়ম নিষ্ঠা সহকারে স্বামীর কল্যাণের জন্য, পরিবারের কল্যাণের জন্য বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি।" আমি কুসুমকেও বলেছি রেডি হয়ে আসতে। তখন উম মীনাক্ষী বলছে, "কুসুম, ওই কাজের লোকটাও আমাদের সঙ্গে গাঙ্গুলি বাড়ির বউদের সঙ্গে গিয়ে পুজো করবে?" আমি তো মানতেই পারছি না। যাই হোক, এবার দেখাচ্ছে যে অনুশ্রী আর মীনাক্ষী গাঙ্গুলি দুজনে মিলে রেডি হয়ে এখন জল ঢালার জন্য ইন্দ্রাণী গাঙ্গুলির জন্য নিচে আ তোমার ড্রইং রুমে ওয়েট করছে। আর এদিকে দেখাচ্ছে খুব সুন্দর করে সাজছে। ইন্দ্রাণী গাঙ্গুলি সিঁথিতে সিঁদুর পরে দারুণ করে সুন্দর করে সধবার বেশে সাজছে। তখন রাজ এসে ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলছে যে, "ইন্দ্রাণী, তোমার তো শরীর এত খারাপ, তা সত্ত্বেও তুমি আমার জন্য এত ব্রত উপবাস কেন রাখছো? একটা বছর না হয় আমার জন্য ব্রত উপবাস নাই করলে।
তখন ইন্দ্রাণী বলছে যে, "তুমি জানো না একজন সধবার কাছে তার সিঁথির সিঁদুরের মূল্য কতটা? আমার কাছে আমার স্বামী, আমার সিঁথির সিঁদুরের মূল্য সবথেকে বেশি। আমার কাছে আমার স্বামীর মূল্য, আমার সিঁথির সিঁদুরের মূল্য সবথেকে বেশি। তুমি আমার স্বামী, তোমাকে আমি সবথেকে বেশি ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচব না। তোমাকে ছাড়া আমার পৃথিবী অন্ধকার। তোমার জন্য আমি সবকিছু করতে পারি। আর তোমার জন্য না খেয়ে উপবাস রাখা তো কোনো ব্যাপারই না।" তখন আম রাজ বলছে, "কুসুমটা হয়েছে ঠিক তোমার মতন।" তখন তো ইন্দ্রাণী গাঙ্গুলি অবাক যে, "তুমি এখানেও কুসুমের তুলনা টেনে আনলে?" তখন রাজ বলছে, "হ্যাঁ, কুসুমই তোমার যোগ্য উত্তরসূরি। কুসুম তুমি যেমন স্বামীর মঙ্গল কামনার জন্য নিজের শত কষ্ট চেপে উপবাস করো, পুজো প্রার্থনা করো, কুসুমও সেরকম নিজের সব দুঃখ যন্ত্রণা চেপে রেখে তার স্বামী আয়ুষের জন্য, এই গাঙ্গুলি পরিবারের জন্য, তার শ্বশুরবাড়ির সকলের জন্য ব্রত উপবাস রেখে সকলের মঙ্গল কামনা করে। সত্যি কুসুম তোমারই যোগ্য উত্তরসূরি ইন্দ্রাণী। তখন আ ইন্দ্রাণী বলছে, "তুমি কুসুমের সঙ্গে আমার তুলনা করছো?" তখন রাজ বলছে, "তোমার তুলনা তুমি নিজেই। কিন্তু কুসুম নিজের যোগ্যতায় এই বাড়ির যোগ্য উত্তরাধিকারী, যোগ্য পুত্রবধূ, যোগ্য বড় বধূ হয়ে উঠবে। তুমি দেখো ইন্দ্রাণী।" তখন আজকে নিশ্চয়ই কুসুমও খুব নিষ্ঠা সহকারে আয়ুষের জন্য আ ব্রত উপবাস রেখে আ বাবার মাথায় জল ঢালছে। আজকে তো ওদের বিয়ের পর ১ম শ্রাবণের সোমবার। তাহলে আজকে কুসুম তার স্বামী আয়ুষের মঙ্গল কামনায়, পরিবারের মঙ্গল কামনায় বাবার মাথায় জল ঢালছে। তখন ইন্দ্রাণী বলছে, "কেন কুসুম ঢালবে কেন? আমি আমার স্বামীর মঙ্গল কামনায়, আমার ছেলের মঙ্গল কামনায়, আমার পরিবারের মঙ্গল কামনায় আমি বাবার মাথায় জল ঢালবো। ওই কুসুম নামক মেয়েটির কোনো দরকার নেই আমার পরিবারের কারোর জন্য বাবার মাথায় জল ঢালার। আমি ওকে এই পরিবারের কেউ বলে মানি না।" বলে ইন্দ্রাণী খুব রেগে ঘর থেকে চলে গেল। তখন রাজ বলছে, "আমি ইন্দ্রাণীর ব্যবহার যত দেখছি অবাক হচ্ছি। আর আমার মনে হচ্ছে ইন্দ্রাণী কুসুমের সাথে এমন কোনো ব্যবহার করেছে যার জন্যই কুসুম ইন্দ্রাণীর থেকে মনে বা সব্বার থেকে মনে দূরে চলে যাচ্ছে। কি করে যে আমি এই পরিস্থিতির সামাল দেব? আমি দেখছি কি করে সবকিছু ঠিক করে দেব। সবকিছু যাতে ঠিক হয়ে যায় আমি এই প্রার্থনাই করি।" এইরকম বলে এইবার বিজ্ঞাপন। এইবার বিজ্ঞাপনের পরে দেখানো হচ্ছে যে অনুশ্রী, মীনাক্ষী গাঙ্গুলি আর ইন্দ্রাণী গাঙ্গুলি। ইন্দ্রাণী গাঙ্গুলি, মীনাক্ষী গাঙ্গুলি আর অনুশ্রী গাঙ্গুলি ৩ জন মিলে আ ওরা ওদের বড় বিরাট বড় বাগান দিয়ে পুজোর জন্য যাচ্ছে। তখন আম হঠাৎ করে ইন্দ্রাণী গাঙ্গুলির মাথাটা একটু ঘুরে গেল। তখন অনুশ্রী বলছে, "মণি তোমাকে তো বলেছিলাম যে আ তোমার শরীরটা খারাপ, তোমার প্রেশার ওঠানামা করছে, তুমি তাও উপোস রেখেছ। চলো আগে পুজোটা করে তোমার প্রেশারের ওষুধ খাবার খেয়ে প্রেশার ওষুধটা খেয়ে নেবে। তো আমি গিয়ে তোমার প্রেশারের ওষুধ খাবার-দাবারের ব্যবস্থা করছি। এখনো তো সন্ধ্যা হতে একটু দেরি। তোমরা একটু অপেক্ষা করো। আমি এক্ষুনি সমস্ত খাবার-দাবার ওষুধের আয়োজন করেই আবার তোমাদের এখানে পুজোর জন্য একসাথে আমরা ৩ জন যাবো।" তো বলে অনুশ্রী ভেতরে ঢুকে যেতে মীনাক্ষী গাঙ্গুলি আর ইন্দ্রাণী গাঙ্গুলি লনে বিরাট বড় বাগানে একা। তখন মীনাক্ষী বলছে যে, দেখেছো দিদি? ওই কুসুম কিরকম তোমার কাছে আয়ুষের জন্য পুজো করবার জন্য আয়ুষের মঙ্গল কামনায় পুজো করবার জন্য তোমার কাছে পারমিশন, পরামর্শ, দরবার করতে এসেছিল। ঠিক করেছো। তুমি কুসুমকে একদম পুজো করতে দাওনি। তুমি একদমই কুসুমকে পুজো করতে দেবে না। কুসুম কে আমাদের পরিবারের? কুসুম তো আমাদের পরিবারের কেউ না। কুকুরের লেজ যেমন সোজা হয় না, সেরকম কুসুমও সেরকম। ওকে ১০০ বার বলা হয়েছে যে, "কুসুম এই পরিবারের অংশ না। কুসুম আয়ুষের বউ না।" তা সত্ত্বেও কুসুম সমানে দেখেছো কিরকম পেছন ঘুরে তোমার কাছে ইচ্ছে করে ভালো সাজার জন্য, পরিবারের সকলের কাছে ভালো সাজার জন্য, ও পরিবারের সকলের মঙ্গলের জন্য এবং আয়ুষের মঙ্গলের জন্য ব্রত উপবাস রাখছে শুধুমাত্র লোক দেখানো দিদি। এবার তুমি যেই ওকে ব্রত উপবাস রাখতে দিলে না, ও তো মনে খুব খুশি। ও তো বাড়ি গিয়ে এনতার খাওয়া-দাওয়া করবে আর লোকের কাছে গিয়ে কান্নাকাটি করে জানাবে যে, "দেবীমাই তো আমাকে উপবাস ব্রত রাখতে দিল না। এই আমার স্বামীর জন্য, আমার পরিবারের মঙ্গলের জন্য আমি ব্রত রাখবো ভেবেছিলাম। আসলে তো ও কোনো কিছু ওর মধ্যে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা আছে। ও যা করে শুধুমাত্র লোক দেখানো।" বলে ও ইন্দ্রাণী গাঙ্গুলি আর মীনাক্ষী গাঙ্গুলি কুসুমের নামে নিন্দাবান্দা করছিল।
হঠাৎ দেখছে মীনাক্ষী গাঙ্গুলি, আরে এখানে অপূর্ব সুন্দর গান ভেসে আসছে, কে যেন দূরে নিয়ম নিষ্ঠা সহকারে পুজো করছে। আরে এ তো কুসুম, ওই দেখো দিদি, ওই দেখো, ওই দেখো দিদি, বলে মীনাক্ষী গাঙ্গুলি ইন্দ্রাণী গাঙ্গুলিকে দেখালো, ওই দেখো কুসুম পুজো করছে। দেখো দিদি, তোমার বারণ করা সত্ত্বেও কুসুম সকলের কাছে ভালো সাজার জন্য কিরকম এখানে এই উঠোনের মধ্যে, এই বাগানের মধ্যেই গাঙ্গুলি পরিবারের বউ হিসেবে পুজো অর্চনা করছে। চলো তো দিদি, তুমি আমি গিয়ে কুসুমের ব্যবস্থা করি। বলে ইন্দ্রাণী গাঙ্গুলি আর মীনাক্ষী গাঙ্গুলি দৌড়ে কুসুমের কাছে যেতে যাচ্ছে এবং দেখাচ্ছে কুসুম নিষ্ঠা ভরে বাবা মহাদেবের পূজা অর্চনা করছেন। এইখানেই কুসুমের এই পর্বটি শেষ হলো। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে আমার সোহিনী তৃষা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।